উৎসবের মরশুম, আর এই উৎসবের মরশুমে যারা বেড়াতে যান তাদের জন্য সুখবর থাকছে। একই ট্রেনে যদি যাওয়া এবং আসার টিকিট একসঙ্গে কাটেন তাহলে ছাড় মিলবে। এবার কিরকম ছাড় না, দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে যাতায়াত যদি একই ট্রেনের একই ক্লাসে হয়, প্রথমেই যদি একসঙ্গে টিকিট কাটা হয় তাহলে 20% ছাড় পাওয়া যাবে। কবে থেকে কবে পর্যন্ত? 13ই অক্টোবর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত যে টিকিট কাটা হবে সেই টিকিটের উপর এই ছাড় মিলবে। তবে টিকিট কাটার পর যদি ক্যান্সেল করা হয় তাহলে ছাড় মিলবে না। অর্থাৎ আপনি যাওয়ার টিকিট কেটেছেন, ফেরার টিকিট যদি ক্যান্সেল করেন তাহলে এই 20% ছাড় মিলবে না। 14ই আগস্ট থেকে অগ্রিম টিকিট কাটা যাবে এবং রাজধানী, শতাব্দী, দুরন্তর মতো ট্রেনে কিন্তু এই ছাড় প্রযোজ্য নয়। ইন্ডিয়ান রেলওয়েজ একটা অভূতপূর্ব প্ল্যান এনেছে। এর নাম দিয়েছে আমরা রাউন্ড ট্রিপ প্যাকেজ ফর ফেস্টিভ্যাল রাশ। যাওয়া এবং রিটার্ন টিকিট যদি কাটে তাহলে রিটার্ন টিকিটের ক্ষেত্রে তাকে সরাসরি ফেয়ারের উপরে 20% রিবেট দেওয়া হবে। সেম সেট অফ প্যাসেঞ্জার ইন সেম ক্লাস অবভিয়াসলি। 13ই অক্টোবর থেকে 26শে অক্টোবরের মধ্যে যাওয়া, 17ই নভেম্বর থেকে 1 ডিসেম্বরের মধ্যে যদি ফেরা হয় তাহলে এই রাউন্ড ট্রিপের সুবিধা লোকে নিতে পারবে। এর মধ্যে একটা স্ট্রাইকিং ফিচার এই আছে যে একসঙ্গে টিকিট কাটা হলে যাওয়ার টিকিট 60 দিনেই খুলবে, কিন্তু ফেরার টিকিট তার জন্য কোনো ইয়ারটি নেই, অ্যাডভান্স রিজার্ভেশন টাইম অ্যাপ্লিকেবল হবে না। দুটো টিকিটই অনওয়ার্ড এবং রিটার্ন একই মোডে কাটতে হবে। অর্থাৎ আইদার দুটো টিকিট এতে কাটতে হবে কাউন্টারে, আর না হলে দুটো টিকিটই কাটতে হবে অনলাইন মোডে। অনওয়ার্ড এবং রিটার্ন এর কিন্তু কোনো ক্যান্সেলেশন এখানে অ্যাকসেপ্টেড না। রাজধানী, দুরন্ত বা বন্দে ভারতে এই ফ্যাসিলিটি নেই, কারণ ওখানে ফ্লেক্সি ফেয়ার চালু করা হয়েছে। সুবিধা তো হবেই, কারণ সেই সময় এটা ফেস্টিভ টাইম। এমনিতেই টিকিটের এখন ভীষণ ক্রাইসিস। নর্মাল টাইমেও টিকিট কাটতে গেলে পাওয়া যায় না, প্রায় সব টিকিটই প্রাইম তৎকালে কাটতে হয়। তো ফলে সেখানে একটা বড় অঙ্কের টাকাও লাগে। তো যদি 20% ছাড় পাওয়া যায় এবং রিটার্ন টিকিট একসাথে হয় সেক্ষেত্রে তো সুবিধে বটেই। उसके लिए अच्छा है क्योंकि बहुत लोग टिकट जाने का तो मिल जाता है लेकिन वापस में फिर फंस जाते हैं। फैमिली के साथ, बच्चों के साथ टिकट नहीं मिल पाता है, तो एक साथ टिकट रहेगा तो लोगों को आने जाने में दिक्कत नहीं होगा और डिस्काउंट भी है, तो उसके लिए पब्लिक को फायदा ही होगा, उसके लिए लोग जा पाएंगे। যারা বাইরে থাকে তাদের তো আবার রিটার্ন টিকিটটা বুকিং এর মধ্যে একবারই করে নিতে হয়, যেহেতু পরবর্তীতে আর পাবে না, এখন টাইম কমিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে তাদের সাশ্রয় হবে অনেকটা। সাউথে কাজ করছে, একটা মিনিমাম থার্ড এসির টিকিটই 1800 টাকা করে যাচ্ছে, সেখানে 20% ডিসকাউন্ট মানে তো তার কাছে অনেক। এই মুহূর্তে ব্রেকিং নিউজ। এ মাসেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কবে আসছেন, কি তার কর্মসূচি জানবো। আমার সঙ্গে সুস্মিতা রয়েছেন ফোনে। সুস্মিতা, দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আগস্টেই রাজ্য সফরে আসছেন, তবে পূর্ব নির্ধারিত তার কর্মসূচি ছিল 20শে আগস্ট তিনি এ রাজ্য সফরে আসছেন, কিন্তু সফরসূচিতে সামান্য বদল হয়েছে। আগামী 22শে আগস্ট এ রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোড়া কর্মসূচি রয়েছে তার। প্রথম কর্মসূচি, তিনি মেট্রো রেলের একটি সরকারি অনুষ্ঠানে যোগদান করবেন দ্বিতীয়ার্ধে দমদমের সেন্ট্রাল জেলের মাঠের ময়দানে, সেখানে তিনি রাজনৈতিক জনসভা করবেন। তার সঙ্গে অবশ্যই তার বেশ কিছু একটি রাজনৈতিক কর্মশালা হতে পারে বলেও বিজেপি সূত্রে জানা যাচ্ছে, অর্থাৎ বিজেপি নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক সারতে পারেন এ রাজ্যে এসে। সুতরাং ভোট প্রবাহে প্রথম উত্তরবঙ্গ দিয়ে শুরু, দ্বিতীয়ার্ধে দুর্গাপুর এবং তৃতীয়ার্ধে দমদমে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের আগে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে এই জনসভা, মানে আগামী 22শে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই রাজ্য সফর তথা বঙ্গ সফর হতে চলেছে। ধন্যবাদ। বৃষ্টিতে জল জমে গেল দমদমে। আজ দুপুরে বৃষ্টি, সেই বৃষ্টিতে দমদমের জল থই থই অবস্থা। আমার সঙ্গে অনুপ রয়েছে। অনুপ, ঠিক কোন জায়গায় জল জমেছে, কি অবস্থা সেখানকার? মাত্র যে 2 ঘন্টার বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু একেবারে জলমগ্ন দমদম ঘোষপাড়া রোড। হনুমান মন্দিরের সামনে যেমন জল জমে, তার পাশাপাশি মেট্রো যে সাবওয়ের নিচেও কিন্তু প্রচুর পরিমাণে জল জমেছে। 2 ঘন্টার বৃষ্টিতে কিন্তু একেবারে দক্ষিণ দমদম পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা একেবারে কিন্তু জলমগ্ন। এমনটা বলেছে মেট্রোর যাত্রী, তাদেরকে কিন্তু একেবারে এই জল পেরিয়েই মেট্রো স্টেশনে যেতে হচ্ছে বা আসতে হচ্ছে। শুধু তাই নয়, দমদম স্টেশন পার করেই একেবারে যে হনুমান মন্দির, সেখানেও ঘোষপাড়া রোড, সেই এলাকাতেও কিন্তু একেবারে জলমগ্ন। রাজ্যের কার্যত রাস্তা
রাস্তার এক অংশ বন্ধ এমনটা বলা চলে। দমদম দক্ষিণ দমদম এলাকায় কিন্তু একটু জলেই যেমন জলমগ্ন হয়, কিন্তু এই মাত্র 2 ঘন্টার যে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে কিন্তু গোটা এলাকা একেবারে সম্পূর্ণ জলমগ্ন। ধন্যবাদ। প্রাইভেট থানা, ইন্টারন্যাশনাল থানা, ভাবুন তাদের আবার ব্রাঞ্চ কোথায়? বেলেঘাটায়। নয়ডায় প্রথম, এবং তারপর দেখা যাচ্ছে বেলেঘাটাতেও আবার রাতারাতি হোর্ডিং বদল হয়ে যাচ্ছে। ফুলবাগানের অফিস, 5 জন গ্রেপ্তার হওয়ার পর, বিভাস অধিকারী সহ 5 জন গ্রেপ্তার হওয়ার পর দেখা যাচ্ছে নাম বদল হয়ে গেছে, রাতারাতি নতুন বোর্ড সরানো হয়েছে। সকাল থেকে এখানেই রয়েছেন আমার সহকর্মী রৌনক, একটু জানতে চাইব রৌনক, এই বাড়িটার এই যে হোর্ডিং, এই যে ব্যানার সব রাতারাতি বদলে যাচ্ছে, পুলিশ পদক্ষেপ করছে। দেখো, একেবারেই গত 30শে জুলাই বেলেঘাটা থানার পুলিশের কাছে খবর আসে তাদের থানার অন্তর্গত এই P294 CIT রোডের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের বাইরে এরকম কোন একটি এনজিও সংস্থা তাদের ফ্ল্যাটের বাইরে এরকম পুলিশের নামে ব্যানার লাগিয়েছে। তারপরে গোটা বিষয়টি বেলেঘাটা থানার পুলিশ খতিয়ে দেখে এবং সংস্থার আইনজীবীকে থানায় ডেকে পাঠানো হয়। তারপরে কড়া নির্দেশ দেওয়া হয় যত দ্রুত সম্ভব এই সাইনবোর্ড যাতে তারা খুলে ফেলে। গতকাল পর্যন্ত এখানে স্থানীয়রা দাবি করছিল সাইনবোর্ড দেখা গেছিল এবং পুলিশের নির্দেশের পরই এখানে যারা থাকতো অফিসে তাদেরই মধ্যে কিছুজন এই সাইনবোর্ড খুলে দেয় এবং গোটা বিষয়টি কিন্তু বেলেঘাটা থানার পুলিশ তাদের নজরে রেখেছে যাতে কোনোভাবে এখানে সাইনবোর্ড এরকম লাগানো না হয়, সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবার স্থানীয়রা জানাচ্ছে গত 1 মাস ধরে এখানে প্রায় 10 থেকে 12 জন ভাড়া থাকতেন, এই অফিস ভাড়া নেওয়া হয়েছিল এবং বিভাস অধিকারীরও আনাগড়া ছিল, উইথ আর্মসও কয়েকজন আসতো। সেক্ষেত্রে পুলিশের কাছে কিন্তু খবর আসে, পুলিশও পদক্ষেপ নেয় এবং পুলিশের তরফ থেকে যতটা জানা যাচ্ছে যে এখান থেকে কোনো রকম এই ইন্টারন্যাশনাল পুলিশের যে বোর্ড লাগানো ছিল সেরকম কোনো অফিসের কার্যকলাপ এই ফ্ল্যাট থেকে চলতো না। পুলিশ খবর পাওয়ার পরই কিন্তু তাদের হস্তক্ষেপেই কোম্পানির যারা ছিল তারা এই সাইনবোর্ড খুলে দেয় এবং আজ সকালেই বেলেঘাটা থানার পুলিশ আবারও এই ফ্ল্যাটে আসে, ফ্ল্যাটটি ঘুরে যায় যাতে কোনো মতেই এরকম এই ভুয়ো পুলিশের স্টিকার থেকে শুরু করে সাইনবোর্ড এখানে লাগানো না থাকে সেই বিষয়ে নিশ্চিত করতেই কিন্তু বারংবার এখানে পুলিশ এসেছে। সেক্ষেত্রে শহর কলকাতায় কি একটি জায়গাতেই ইন্টারন্যাশনাল পুলিশের বোর্ড লাগানো ফ্ল্যাট তিনি ভাড়া নিয়েছিলেন না অন্য আরো কোনো জায়গায় তার ঠিকানা ছিল, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত করে দেখছে পুলিশ। অতনু, ধন্যবাদ। এটা ন্যাশনাল পুলিশ অফিসার, এখানে ওই মেইন ফার্মার সব। হ্যাঁ, ও দিল্লি গেছে, স্যার দিল্লি গেছে, নতুন এসে 1 মাস হচ্ছে, হয়তো বোর্ড লাগাই আছে। এই বোর্ডটাই ছিল না বোর্ডটা অন্য বোর্ড? না, এই বোর্ডটাই, এই বোর্ডই ছিল। হ্যাঁ। নয়ডার নকল থানায় ফুলবাগানে ব্রাঞ্চ, ফুলবাগানের অফিসে অস্ত্র নিয়ে যাতায়াত। স্থানীয়রা দাবি করছেন ওই অফিসে অনেকেই নাকি অস্ত্র নিয়ে আসতেন। কিছুদিন আগে বোর্ড লাগলো, গাড়ি আসছে যাচ্ছে, ছোট আর্মস নিয়ে লোক আসছে, একজন পাগড়িওয়ালা পাঞ্জাবি আসতো, মাঝে 7 দিন 10 দিন ওরা ছিল না, আবার হঠাৎ উদয় হলো দেখলাম, তো কারণ নামে চিনবো না, কয়েকজন আসতো প্লেন ড্রেসে, হাতে একটা ছোট আর্মস নিয়ে আসতো, তার সাথে ওই যার নাম আপনারা বলছেন হয়তো সেই হতেও পারে। শুনছি সকালে যে বোর্ড নেই, বোর্ড খুলেছে, কাল রাত্রিবেলায় সব খুলে নিয়েছে। একজন আসতো পাঞ্জাব, মানে পাগড়ি পরে, পাঞ্জাবি, ছিপছিপে চেহারা, বাকি সব লম্বা চওড়া সব আসতো এখানে গাড়ি নিয়ে, ওই একটা সাদা গাড়ি, কালো গাড়ি, এই আসতো, 4 জন 5 জন করে আসতো, আবার চলে গেল, আবার এলো, আবার চলে গেল, সারাদিন এর এই মাপটা। দেখলাম একটা বোর্ড লাগলো এই পর্যন্ত, মাসখানেক হবে। বিভাস অধিকারী তিনিও আসতেন, বাড়ির মালিক তো সেরকমই দাবি করছেন এবং আজই অফিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কথা বলছেন। উনি এখানে খুব একটা বেশি এখনো অবধি থাকেন তো কোনোদিনই নি, বলেছিলেন থাকবেন, কিন্তু এখনো অবধি উনি থাকেননি। মোস্ট অফ দ্য টাইমই উনি ওনার পুরনো যে জায়গা সেখানটাতেই রয়েছেন। বেশিরভাগই উনি সন্ধ্যের দিকে আসেন, মানে 3টে-4টে নাগাদ আসেন, ওই সন্ধ্যে 7টা-8টা অবধি থাকেন, আবার চলে যান। আর যখন উনি এসছিলেন
তখন উনি বলেছিলেন পার্সোনাল ইউজের জন্য এই জায়গাটা ইউজ করবেন। ডিসিবিআই যখন তলব করেছিলেন বলে আমরা নিউজে পড়েছিলাম, মানে ওনাকে ভাড়া দেওয়ার আগে, কিন্তু তাতে ওনার কোনো রকম কিছু প্রুভড হয়নি। সেকেন্ড ফ্লোরে অফিসে যারা আছে তাদের সঙ্গে আজকে অফিস টাইমে কথা বলে তাদেরকে অফ করিয়ে বন্ধ রাখবো। রাজ্যে একাধিক নিয়োগ, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হচ্ছে একাধিক নিয়োগ করাবে। তার মধ্যে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ। স্বাস্থ্য দপ্তরে সব থেকে বেশি নিয়োগ, একাধিক দপ্তরে শূন্য পদে নিয়োগ। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন ফোনে। সোমরাজ, দেখো, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক দপ্তরে বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত মোট 632টি শূন্যপদ তৈরি করা হয়েছে, যার মধ্যে স্বাস্থ্য দপ্তরে সব থেকে বেশি নিয়োগ করা হয়েছে। আবাসন দপ্তর, আইন দপ্তরেও নিয়োগ হবে। স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলিতেও পরিকাঠামো ঢেলে সাজানো হবে এবং তার জন্য একাধিক পদ তৈরি করা হয়েছে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। মোট 632টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। ধন্যবাদ। স্বাস্থ্য দপ্তরে একাধিক নিয়োগ হবে, সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 632টি শূন্যপদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরে নয়, তার পাশাপাশি একাধিক দপ্তর, আইন দপ্তর, আবাসন দপ্তরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।